নির্বাচন গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ বললেন প্রধান উপদেষ্টা। তরুণদেরকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান। প্রার্থিতা নিয়ে ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি। 90 আপিলের নিষ্পত্তি আজ। নির্বাচনী আমেজে সরগরম গোপালগঞ্জ। জুলাই অভ্যুত্থানে সাভারে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 9 ফেব্রুয়ারি। কুষ্টিয়ায় 6 হত্যায় ইনুর বিরুদ্ধে সাক্ষ্য 21 জানুয়ারি। এবং ইরানে হামলা হলে পাল্টা আক্রমণে প্রস্তুত তেহরান, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। ফের নিষেধাজ্ঞার ঘোষণা ইইউর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বশরাত জাহানিমা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দক্ষিণ এশিয়া একটি সম্ভাবনাময় অঞ্চল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানো যায় না। এই অবস্থা উত্তরণে শিক্ষার শক্তি তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরি প্রার্থী হিসাবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসাবে গড়ে তুলতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। And what is their expectation? What is missing in the classroom? So there is no mismatch. Education on one side, young people on the other side. That's no good. So this is an appeal. See if you can look through the videos since you missed out the real happening, but only few months back, right here on the street. They are born with enormous power of imagination. That's what drives them, makes them fall crazy. That's why they gave lives, imagination. They had nothing on the street. They had an imagination. We want to build a new Bangladesh. That's their slogan. নির্বাচন কমিশনের চতুর্থ দিনে প্রার্থিতা নিয়ে আপিল শুনানি চলছে। আজ 211 থেকে 280 নম্বর পর্যন্ত আপিলের নিষ্পত্তি হবে। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। গেল 3 দিনে মোট 150 জন প্রার্থী ইসিতে আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবার মোট 2568টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং কর্মকর্তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে মোট 645টি আপিল আবেদন ইসিতে জমা পড়ে। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, নির্বাচন কমিশন ভবনে চতুর্থ দিনের মতো আপিল শুনানির বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন? আজকে আপিল আবেদন যেগুলো জমা পড়েছে সেগুলোর আসলে শুনানি চতুর্থ দিন চলছে, এবং চতুর্থ দিনে যদি সর্বশেষ যে আপডেট যদি আমি আপনাকে দিই তথ্য, সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই যে ফার্স্ট হাফের যে প্রথম অর্ধেকের যে অধিবেশন সেটি কিন্তু মুলতবি করা হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শুনানি চলছিল এবং এর মাঝখানে 1 ঘন্টার বিরতি ছিল, এবং এখন মুলতবি দেওয়া হয়েছে। দুপুর 2টা থেকে আবার শুনানি শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত চলবে। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে হচ্ছে প্রায় 36টি আপিল আবেদনের শুনানি হয়েছে এখন পর্যন্ত, এবং সেখানে 23টি মঞ্জুর করা হয়েছে এবং 12টি নামঞ্জুর করা হয়েছে, এবং এখন পর্যন্ত অনুপস্থিত আছেন আজকে শুনানিতে একজন আবেদনকারী। এছাড়া যদি আরও ব্যাখ্যা দিয়ে বলার রয়েছে সেটি হচ্ছে যে 15 জন প্রার্থী এখন পর্যন্ত তার প্রার্থিতা আসলে ফিরে পেয়েছেন, এবং আমরা যদি দলের একটি পরিসংখ্যান দিই, আজকে 2 জন জামায়াত ইসলামীর প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, এবং জাতীয় পার্টি থেকে একজন ফিরে পেয়েছেন, এবং জাতীয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসডি যেটি রয়েছে আসম আব্দুর রবের, সেখান থেকে একজনের প্রার্থিতা কিন্তু যে আবেদনটা করেছিলেন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে মূলত স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছেন
তারাই মূলত আবেদন করছেন এবং আমরা গত 3 দিনের মতো আজকেও দেখছি যে 1% ভোটারের যে স্বাক্ষরের প্রয়োজন হয়, ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিকত্বের যে বিষয়গুলো আছে সেই অভিযোগগুলোকে খুব গুরুতরভাবে দেখছেন নির্বাচন কমিশন এবং সেগুলোকে আমলে নিয়ে বলা যায় আসলে মূলত ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগ যাদের বিপক্ষে রয়েছে এবং সেটি যদি রিটার্নিং কর্মকর্তা এবং সেই সিআইবি রিপোর্টের মাধ্যমে যদি সেগুলো আসলে প্রমাণ হয়, সেক্ষেত্রে তারা কিন্তু যে আপিল আবেদন যারা করছেন তাদের আপিল আবেদন আসলে নামঞ্জুর হয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে এই ছিল সবশেষ তথ্য। ইমা। আসাদ, আপনাকে ধন্যবাদ। ভোটের প্রস্তুতির খবর। নির্বাচনী আমেজে সরগরম হয়ে উঠছে গোপালগঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের 3টি সংসদীয় আসনের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মধুমতি নদীর তীরে অবস্থিত 1474 বর্গ কিলোমিটারের গোপালগঞ্জ জেলায় রয়েছে 3টি সংসদীয় আসন। এ 3 আসনে মোট ভোটার সংখ্যা 10,92,618 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,55,288 জন, নারী ভোটার 5,37,325 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 5 জন। এ জেলার 3 আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থীরা। আমরা চাই যে আগামীতে যারা প্রতিশ্রুতি দিবে তারা তো ভেবে চিন্তে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি পূরণ করে। যে কোনো সরকারই হোক, নির্বাচিত সরকারে যে আমাদের দেশ ভালোভাবে চালাবে, এটাই আমরা গরিব মানুষ যারা এরা আমরা এটাই চাই। ভোটারদের আস্থা অর্জনে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সভা সমাবেশ, উঠান বৈঠক সহ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। বিভিন্ন এলাকার চায়ের দোকানগুলোতে জমে উঠেছে নির্বাচনী আলোচনা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে বেকারত্ব দূর সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, এমনটাই দাবি সাধারণ ভোটারদের। নতুন ভোটার হয়েছে, আমার স্বাধীন দেশে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা চাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। আগামী সংসদ নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা দেশের যে অস্থিতিশীলতা রয়েছে এটাকে যেন সুষ্ঠু করে। গত 17 বছর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করা হয়েছে বললেন গোপালগঞ্জ 3 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী SM জিলানী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম। ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ যদি আপনারা আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটা আপনারা প্রয়োগ করবেন। গোপালগঞ্জ 1 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হামিদ বলেন, রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকলে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সরকারের প্রচারণার তৎপরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য যদি থাকে তাহলে নির্বাচনের পরিস্থিতি সুষ্ঠু হবে এবং সুন্দর হবে বলে আমি আশা করছি। জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম দাঁড়িয়া নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অতীতের ন্যায় ভুল পথে না হেঁটে আপনারা ন্যায্যতা, সমতা এবং প্রত্যেক প্রার্থীর প্রতি আপনারা সমান আচরণ করবেন। জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে এ আসনের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানান গোপালগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী MS খান মঞ্জু। নির্বাচনের পরিবেশ ভালো আছে, আশা করি যদি আল্লাহ আমাকে এমপি বানায় আমি গোপালগঞ্জের মানুষের কর্মসংস্থানের জন্য এই ভিজিটটা করার আপ্রাণ চেষ্টা করব। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। জুলাই অভ্যুত্থানে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হানানুর হক ইনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি এবং 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। গেল বৃহস্পতিবার প্রসিকিউশন পক্ষে সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায়ও সাক্ষ্য গ্রহণ চলছে। এদিকে গণহত্যায় সহায়তাকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে ট্রাইব্যুনালে উপস্থিত হন বৈষম্য বিরোধীরা। ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে 1 মাস ব্যবসা বন্ধ থাকবে, প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে, তাদের যা ইচ্ছা তা করবে, কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে। কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায় এবং তার জন্য যা যা করা দরকার তারা সেটা করার জন্য প্রস্তুত রয়েছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, আজকে ট্রাইব্যুনালের কার্যতালিকায় কি কি বিষয়গুলো আছে এ নিয়ে বিস্তারিত জানাবেন। এইমাত্র শেষ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্রিফিং। মূলত তারা এসেছিল এই ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনালে এসে কিন্তু তারা অভিযোগ দায়ের করেছে। তারা ব্রিফিংয়ে যেটি জানিয়েছে সেটি হচ্ছে তারা 24 থেকে 25 জনের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছে। মূলত হচ্ছে জুলাই আন্দোলনের সময় যারা গণহত্যায় যারা সহযোগিতা করেছিল এর মধ্যে ব্যবসায়ী যারা আছে, মূলত ব্যবসায়ীদের বিরুদ্ধে কিন্তু আজকে অভিযোগ করা হয়েছে এবং তারা অভিযোগ দাখিল করেছে এবং ট্রাইব্যুনালও সেটি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। এবং মূলত হচ্ছে যে ব্যবসায়ী যারা ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রশ্ন উঠেছিল যে কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করেছেন কিনা। তারা বলেছেন যে আপাতত সে বিষয়ে তারা জাননি। মূলত যারা ব্যবসায়ী, যারা অর্থ কিংবা বিভিন্ন উপায়ে যারা লোকজন ভাড়া করে যারা এই সময় গণহত্যার সহযোগিতা করেছিল এবং হাসিনার নির্দেশে যারা বিভিন্ন জায়গায় যারা এই ধরনের তাণ্ডব চালিয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দাখিল করেছে। যতটুকু তারা আমাদেরকে জানিয়েছেন যে সালমান এফ রহমানের নেতৃত্বে যারা এই ক্ষেত্রে ছিলেন তাদের সবার বিরুদ্ধেই অভিযোগ দাখিল করেছেন। মূলত 24 থেকে 25 জন এর একটি তালিকা এবং এই তালিকার মধ্যেই মেইন যে নেতৃত্ব দান করে তিনি হচ্ছেন সালমান এফ রহমান। তো তার নেতৃত্বে যারা ছিলেন তাদের সকলের বিরুদ্ধেই তারা অভিযোগ দাখিল করেছেন। এই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ট্রাইব্যুনালে এসে যে অভিযোগ দাখিল করেছেন এই সম্পর্কিত তথ্য। এদিকে ট্রাইব্যুনাল 2-তে কুষ্টিয়ায় 6 হত্যা মামলার কিন্তু পরবর্তী সাক্ষ্য গ্রহণের কিন্তু দিন ধার্য করেছে 21 জানুয়ারি, যেমনটা বলা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আজকে নবম যে সাক্ষী তার সাক্ষ্য গ্রহণ রেকর্ড করা হয়েছে কনস্টেবল মাসুদ রানা। মূলত তিনি হচ্ছে তদন্ত সংস্থার লাইব্রেরি ও রেকর্ড একজন কাজে নিয়োজিত এবং তার কাছ থেকে কিন্তু তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মূলত তদন্তে কি বিষয়ে তিনি সহায়তা করেছেন এবং কি ভাবে তিনি সম্পৃক্ত ছিলেন সেগুলোর কিন্তু একটি জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তো এখন পর্যন্ত এই ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। এদিকে কিন্তু আবু সাইদের সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে। এরপরে কিন্তু জানা যাবে যে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন বা। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $8 কোটি 10 লাখ চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সারা দেশে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। জনজীবন বিপর্যস্তের পাশাপাশি হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানাচ্ছেন মিশাল পিন্তানোয়ার। টানা 7 দিন ধরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। রাত হলেই জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। এতে দিনমজুর, রিকশা চালক ও শ্রমজীবীরা কাজের অভাবে পড়েছেন চরম দুর্ভোগে।
ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। তীব্র শীতে হতদরিদ্র মানুষেরা ঘর থেকে বের হতে পারছেন না। এদিকে মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশায় ঢাকা পড়েছে কৃষি জমি, রাস্তাঘাট, গ্রামীণ জনপদ। খুব ঠান্ডা, শীতে কষ্ট পালাম আমরা, কুয়া প্রচণ্ড শীত, এখন আগের মতো আর কাস্টমার হয় না। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করার কথা জানান জেলা প্রশাসক। সরকারি পর্যায়ে আমাদের যে ৭,০০০ কম্বল আমরা ক্রয় করেছি সেটা সাধারণত উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে যারা দুস্থ গরিব রয়েছেন তাদের মাঝে বিতরণ করা হবে। কুড়িগ্রামে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। গত কয়েকদিনে সূর্যের দেখা মিলেনি। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। কুষ্টিয়া থেকে ঠান্ডাজনিত রোগ পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, এই শীতে কুষ্টিয়ার হাসপাতালে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কেমন দেখছেন এবং ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছেন এই ব্যাপারে জানাবেন। যেমনটা বলছিলেন, সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও কিন্তু সূর্যের দেখা মিলেছে কয়েকদিন ধরে। এরই সাথে কিন্তু কমতে শুরু করেছে ঠান্ডাজনিত রোগ। তো আমি একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে ঠান্ডার প্রকোপ বেশি হওয়ার কারণেই কিন্তু হাসপাতালে চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দিতে হিমশিম ছিল। তবে এরই মধ্যে বেশ আমি এই সূর্যের দেখা মিলাতে কিন্তু এখন বর্তমান এই ঠান্ডা প্রকোপ এগুলো কিন্তু কম আসছে। শ্বাসকষ্ট, ডায়রিয়া, ঠান্ডা যেসব রোগী ছিল সেসব রোগী কিন্তু এখন হাসপাতালে অনেকটাই চিকিৎসা নিতে কম আসছে। তো এই বিষয়ে আমার সাথে যুক্ত আছে কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ হোসেন ইমাম। আমি তার সাথে একটু কথা বলে জানতে চাই যে আসলে হাসপাতালে একটা সময় কিন্তু এই শীতের তাপমাত্রার কারণে কিন্তু প্রচন্ড আকারে রোগী ছিল এবং আমরা শুনেছি যে ডাক্তার সংকটের কারণে কিন্তু চিকিৎসা দিতে আপনারা হিমশিম খাচ্ছিলেন এবং রোগীর যারা স্বজন ছিল এবং রোগী যারা ছিল তাদের অভিযোগ ছিল এমন যে হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা যেসব রোগীরা চিকিৎসা নিতে আসছিল তাদের থেকে কিন্তু আপনার হাসপাতালে যারা খালা আছে, বুয়া আছে, তারা কিন্তু অনেক সময় চিকিৎসা মানে গ্যাস দেওয়া এবং তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু তাদের কাছ থেকে অর্থ আদায় করতো। তো আসলে এই বিষয়টা কতটুকু সত্য এবং এই ব্যাপারে আপনার কোনো ব্যবস্থা নেওয়া আছে কিনা? জি, আসসালামু আলাইকুম। আপনারা যেটা বললেন মোটামুটি সবই তথ্যগতভাবে সঠিক। কিছুদিন আগে আমাদের যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও জায়গা দেওয়ার মতো অবস্থা ছিল না, ডায়রিয়ার রোগী ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল ঠান্ডাজনিত কারণে। আর শিশুদের যেটা ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া ওইটা প্রকোপ কমেছে, কিন্তু এখনো বেশ বেড দেওয়ার মতো অবস্থা নেই আমাদের, এখনো অনেক রোগী, এবং যার কারণে এইসব বাচ্চাদেরকে অন্যতম প্রধান চিকিৎসা হচ্ছে নেবুলাইজেশন করা এবং সঠিকভাবে অক্সিজেন সরবরাহ করা। তো সেটা করতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আপনারা তো জানেন আমাদের ম্যান পাওয়ার সমস্যা, যার কারণে আমাদের আউটসোর্সিং না থাকার কারণে আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে অনেকে এখানে কাজ করে, যাদেরকে আমাদের কঠোরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে নেহাতি রোগীদেরকে হয়রানি করা যাবে না, আর যতটুকু খুশি করে কেউ দেয় সেটা নিয়ে আর কি আমাদের পারমিট করা আছে। কিন্তু তারপরেও আমরা অভিযোগ পাচ্ছি, এই অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি। আর একটু আগে আপনিও যে অভিযোগ করলেন আমি স্পেসিফিকলি ওইটার ব্যাপারে আমি অবশ্যই দেখবো। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনি যেমনটা শুনছিলেন, আমি কিন্তু এই তাপমাত্রার ব্যাপারে আমি আজকে কুষ্টিয়া আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটা কিন্তু জানিয়েছে যে আজকের থেকে আগামী কয়েকদিন 10% তাপমাত্রা কিন্তু থাকবে। তো এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়ার সর্বশেষ সংবাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দলের সংস্কার বাদ দিয়ে দেশ সংস্কার কখনোই সম্ভব না বলে মনে করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। দুপুরে আগারগাঁওয়ে জাতীয় নির্বাচন ও নাগরিক
প্রত্যাশা বিষয়ক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে এমন মন্তব্য করেন তিনি। অতীত অভিজ্ঞতা তুলে ধরে এই বর্ষিয়ান সকল নির্বাচনই কথা দিয়ে কথা রাখেননি কোনো নির্বাচিত সরকার, বারবারই ইশতেহারের নামে প্রতারণা করা হয়েছে বলেও মনে করেন তিনি। প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য এই সংলাপের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এতে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকার ৯ স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ২৪ বছর আমাদেরকে বোঝানো হলো যে শিশু রাষ্ট্র, এই শিশু রাষ্ট্র বলে বলে যারা বিভিন্ন সময় ক্ষমতায় আসলো, অধিকাংশ সময় তো সামরিক শাসকরা ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ওয়াশিংটন সামরিক অভিযান চালালে পাল্টা যুদ্ধের জন্য তেহরান প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। আর ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর বাড়তি ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের এক্সপোর্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ইরানকে পরীক্ষা করতে চাইলে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি। আব্বাস দাবি করেন তার দেশের সামরিক প্রস্তুতি অনেক বেশি ও বড় আকারের। ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের নৃশংস দমনপীড়নের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত বলে জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। এদিকে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে জড়িত দেশগুলোর উপর নতুন করে ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ ঘোষণা দেন তিনি। অন্যদিকে বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনো মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এ তথ্য জানান। ঐশী আলম, মোহনা সংবাদ। সময় পেরিয়ে গেলেও ভাগ্য বদলায়নি তিস্তাপাড়ের মানুষের। অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কথা থাকলেও এখনও শুরু হয়নি মাঠ পর্যায়ের কার্যক্রম। রাজনৈতিক পথ পরিবর্তন আর সিদ্ধান্তহীনতায় ঝুলে থাকা এই প্রকল্প নিয়ে চরম হতাশায় উত্তরের বাসিন্দারা। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের পাঠানো প্রতিবেদন। আমরা আশা করি ২০২৬ সালের ১ জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গত বছরে বেশ আশার বাণী শুনিয়েছিলেন সংশ্লিষ্টরা। খোদ পানি সম্পদ উপদেষ্টাও জানিয়েছিলেন ২০২৬-এর শুরুতেই দৃশ্যমান হবে তিস্তার কর্মযজ্ঞ। কিন্তু যথাসময়ে ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেও মিলছে না তার আলামত। এমন অবস্থায় শুধু আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখতে চান তিস্তাপাড়ের মানুষ। তিস্তা নদীতে আমরা বসবাস করি, আমরা অবহেলিত, আমাদের দিকে কেউ দেখে না। বৃষ্টি আন্দাজ হয় না, তার জন্য আমরা এই জায়গা খুব কষ্ট আছি। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো তিস্তা মহাপরিকল্পনার বাঁধের যে কাজ বা এরকম কোনো প্রস্তুতি আমরা দেখতে পাইনি। রাজনৈতিক অস্থিরতা সহ নানা বৈশ্বিক প্রেক্ষাপটে বারবারই হোঁচট খেয়েছে তিস্তা মহাপরিকল্পনা। ১২,০০০ কোটি টাকার এই প্রকল্পে বিদেশি অর্থায়ন নিশ্চিত করা এবং পানি বন্টন নিয়ে অমীমাংসিত ইস্যুগুলো এখনো বড় বাধা। ফলে উত্তরের ৮ জেলার ২ কোটি মানুষের স্বপ্ন বারবার অধরই থেকে যাচ্ছে। শুধু রাজনৈতিক দল, রাজনৈতিক সরকারগুলো এই অঞ্চলের মানুষের সঙ্গে প্রতারণা করেনি, বর্তমান যে সরকার, এই সরকারও মানুষের সঙ্গে প্রতারণা করছে। তবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার এবছরের শুরুতেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিলেও তা এখনো শুরু হয়নি। তবে বিএনপি ক্ষমতায় গেলে ২ কোটি মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। জনা হাসান উনি বলেছিলেন যে ১ জানুয়ারি থেকে কাজ ওনারা শুরু করবেন, কিন্তু কাজের তো কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আগামী দিনে জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনাকে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। তিস্তা মহাপরিকল্পনা কবে আলোর মুখ দেখবে তা এখন অনিশ্চিত। আর এই অনিশ্চয়তার প্রতিদিন তিস্তাপাড়ের মানুষের জন্য হয়ে উঠেছে দীর্ঘশ্বাস। তিস্তাপাড় এলাকা থেকে সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট।
রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন জাবি আলোনসো। বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে হারের ফলে রিয়াল মাদ্রিদ তাদের কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোষণা দিল। ক্লাব ম্যানেজমেন্ট সোমবার এক বিবৃতিতে জানায়, রিয়াল মাদ্রিদ ক্লাব এবং জাবি আলোনসোর পারস্পরিক সম্মতিতে প্রথম দলের কোচ হিসাবে তার অধ্যায়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জাবির উত্তরসূরি হিসাবে আলভারো আরভেলোয়ারের নাম ঘোষণা করেছে রিয়াল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ, বললেন প্রধান উপদেষ্টা। তরুণদেরকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান। প্রার্থিতা নিয়ে ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি। 90 আপিলের নিষ্পত্তি আজ। নির্বাচনী আমেজে সরগরম গোপালগঞ্জ। জুলাই অভ্যুত্থানে সাভারে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 9 ফেব্রুয়ারি। কুষ্টিয়ায় 6 হত্যায় ইনুর বিরুদ্ধে সাক্ষ্য 21 জানুয়ারি। এবং ইরানে হামলা হলে পাল্টা আক্রমণে প্রস্তুত তেহরান, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। ফের নিষেধাজ্ঞার ঘোষণা ইইউ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।